নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব রজত দাসের লেখা গল্প বাঁশিওয়ালা। সোনালির আজ নাও খাওয়ার সময় নেই। অরূপের বস আজ রাতে হঠাৎ ঠিক করেছে সোনালির হাতের মাটন রান্না খাবে। ওদিকে সোনালির খুড়তুতো বোন রূপা ওর হাজব্যান্ডকে নিয়ে নিউ জার্সি থেকে বিকালের ফ্লাইটে কলকাতা পৌঁছচ্ছে। ওরাও সন্ধ্যাবেলার মধ্যেই ঢুকে পড়বে। হাঁসফাঁস অবস্থা সব মিলিয়ে। সেই কোন ভোর থেকে উঠে রান্না বান্না, ঘর গোছানো সমস্ত করে চলেছে। দুপুর গড়াতে চলল। সকাল 11টায় চুল কাটতে যাচ্ছি বলে অরূপ সেই যে বেরিয়েছে 2টো বেজে গেল। এখনো পাত্তাই নেই। সোনালি 3 বার ভেবেছে অরূপকে ফোন ধরবে, কিন্তু সময় করতেই পারছে না। গা পিত্তি তার জ্বলে যাচ্ছে অরূপের ওপর। লোকটা ঠিক সময়ে কাজের ভয়ে ঠিক অজুহাতটা নিয়ে বাড়ির বাইরে কেটে পড়বে। এই 16টা বছর হাড়ে হাড়ে চিনে গিয়েছে। বাড়িতে থাকলেও যে অরূপ খুব বাড়ির কাজের লোক, এই অপবাদ কেউ দিতে পারবে না। টিভি দেখে আর না হলে ঘুমিয়ে কাটায় ছুটির দিনগুলো। সোনালিকে বাজার দোকানগুলো নামিয়ে দিয়ে অরূপ ফাঁকতালে কেটে পড়েছে। নন্টেদা সমর্যে অপেক্ষা করছে পাড়ার মোড়ে চায়ের দোকানে। নন্টেদা একটা অরিজিনাল বার্মা চুরুট কোর্ট থেকে জোগাড় করে এনেছে। সেটা এখন সবাই মিলে চা খাওয়া হবে, সঙ্গে বুলাদার চা। অরূপ একটা বড় রাইটিং ইনস্ট্রুমেন্ট কোম্পানির এরিয়ার সেলস ম্যানেজার। গত কোয়ার্টারে ওর এরিয়া নর্থ বেঙ্গল আর আসামে ভালো সেল, তাই বস থেকে পার্টি চেয়েছিল। ওর বস সৌমেন মিত্র, রিজিওনাল ম্যানেজার। লোকটা ভালো, খেতেও খাওয়াতে ভীষণ ভালোবাসে, আর খুব ফ্যামিলি ম্যান। খাওয়ানোর কথা পড়তেই হঠাৎ প্রস্তাব দিয়ে বসল অরূপকেই। আরে, তোর বউ তো ভালো রান্না করে, তো আসছে রোববার প্রোগ্রাম কর, তোর বাড়িতেই আমি সপরিবারে আসছি। সব খরচা সৌমেন মিত্রই করতে চেয়েছিলেন, কিন্তু সে কি নেওয়া যায়? অরূপ অতটা কার্পণ্য দেখাতে পারেনি, তাই বিস্তর আয়োজন করতে হলো। ওদিকে রূপালী আর ভাইরা ভাই আজ নিউ জার্সি থেকে সবে কলকাতায় পা রাখছে, তাই একই সাথে ওদেরও আপ্যায়ন। অরূপ সোনালির একমাত্র সন্তান। পুবালি এই বছর 14তে পা দিল। মেয়েরা বড় হচ্ছে, অরূপের সেদিকে খেয়াল নেই। দিন রাত আড্ডা আর কাজ, এই করেই চালিয়ে যাচ্ছে। যত ঝক্কি সব সোনালির ঘাড়ে সঁপে দিয়ে ফুর্তির প্রাণ গড়ের মাঠ। সোনালি মাংসটা নামাতে নামাতে এই সবই ভাবছিল। পুবালিকে পুলু বলে ডাকে ওর বাবা মা। বেশ মিষ্টি দেখতে হয়েছে, পুরো অরূপের মুখ বসানো। সবাই তাই বলে। পুবালি রংটা পেয়েছে মায়ের মতন। সোনালির গায়ের রং দুধে আলতা টাইপের। 40-এর কোঠায় পড়েও তার ফিগার, গায়ের রং এখনো চোখে পড়ার মতন। অরূপের সাথে বিয়েটা একরকম জোর করেই দিয়েছিলেন সোনালির বাবা মা। সেই সময়টা সোনালিদের ভীষণ খারাপ চলছিল। হতাশায় ডুবে যাওয়া এক অন্য সোনালি হয়ে পড়েছিল সে দিনগুলোতে। আজও নির্ভয়ে ওঠে কথাগুলো ভাবলেই। অরূপ যদি তার জীবনে না আসতো, তাহলে কি হতো কে জানে। মানুষটা ভীষণ ভালো মানুষ, একটু ফুর্তিবাজ আর আয়সী হলে কি হবে। মেয়ে আর বউয়ের সর্বদা খেয়াল রেখে চলে। সব সময়ে রেগে চণ্ডালিনী হয়ে সোনালি 4 কথা শুনিয়ে দেয়। তবুও অরূপের 7 চরে রা নেই। অরূপকে জীবনসঙ্গী পাওয়ার জন্য সোনালির জীবনটা যে কি হতো কে জানে। কলেজ লাইফে ঝোঁকের মাথায় এক কাপুরুষ অপদার্থ দায়িত্বজ্ঞানহীনের পাল্লায় পড়ে জীবনটাই নষ্ট হয়ে যেতে বসেছিল। খুব বাঁচা বেঁচে গিয়েছে সোনালি। পুবালি সামনের বার
আইসিএস সেকেন্ডারিতে বসবে। ওসব নিয়ে ওর বাবার কোনো মাথা ব্যথা নেই। মাসের মধ্যে 15 দিন ট্যুরে, আর কলকাতা থাকলে কোনো মতে অফিস করে এসেই আড্ডায় মেতে যাওয়া। মাঝে মধ্যে প্রচণ্ড রাগও ধরে সোনালির। অরূপ মেয়েটার দায়িত্ব তো একটু নিতে পারে। সোনালি জানে তার ভাবনাই সার, অরূপের হেলদোল নেই। যথাসময়ে সোমেন মিত্র ও তার স্ত্রী শ্রীতমা তার ছেলে সায়নকে নিয়ে বাগান চড়ে অরূপের বাড়িতে হাজির। সঙ্গে নিয়ে এসেছেন এক গাদা উপহার। সোমেন অরূপের থেকে বছর 2 বড় হবে। শ্রীতমা তো সোনালির থেকে 1 বছরের ছোট। সায়ন সবে 13ই পড়েছে। সবার সাথে সবারই ভালো পরিচয় আছে। ম্যানুয়াল ফাংশন বা পিকনিকে সবার সাথেই সবার দেখা হয়। শ্রীতমা ভীষণ মিশুকে মেয়ে। এইরকম গেট টুগেদারে খুবই মাতিয়ে রাখে সকলকে। ডিসেম্বরের শুরুর এই মনোরম সন্ধেটায় অরূপের বাড়ি যেন আজ একটা জলসাঘর। অনেকদিন পর শ্রীতমা একটা রবীন্দ্রসঙ্গীত গাইল। সায়ন করল আবৃত্তি। পুবালি ভরতনাট্যম শেখে, তাই সিডি চালিয়ে ওর নাচের তালিম দেখল সবাই। অনেক জোরাজুরি করে শ্রীতমা সোনালিকে একটা নজরুল গীতি গাইয়েই ছাড়ল। সোনালির বহুকাল গাওয়ার অভ্যাস নেই। অরূপ সবারটাতেই হাততালি দিয়েছে। খুব হৈহুল্লোড় করে খাওয়া দাওয়া মিটিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে আজ বেশ রাতই হয়ে গেল সবার শুতে। রূপালীরা, অরূপরা আর সৌমেনের পরিবার মিলে ঠিক হলো সামনের উইকেন্ডে পুরুলিয়ার শুশুনিয়া পাহাড়ে বেড়াতে যাবে। ওখানে সৌমেনের এক আত্মীয়র কটেজ আছে। পাহাড়ের পাশেই মনোরম দৃশ্যাবলীর মাঝে একখানি সুন্দর কটেজ। মোবাইলে রাখা কটেজের ছবিটা দেখে সবাই এক কথায় সায় দিয়েছে। সৌমেনের বড় গাড়িটা করে সবাই মিলে একসাথে পুরুলিয়া যাবে ঠিক হলো। এইসব কথাই ভাবছিল সোনালি অরূপের পাশে শুয়ে শুয়ে। রাত 2টো বাজল। অরূপ ঘুমিয়ে কাদা। লোকটা শুলেই মরা। আজ পুবালির ঘরের রূপালীদের শোয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ গান গাইবার পরে সোনালির একজনের কথাই মনে পড়ছিল, অপদার্থটার কথা। অরিত্র রায় সোনালির গানের ক্লাসে আসত। গুরুজির প্রাক্তন ছাত্র। অপূর্ব গানের গলা ছিল। যে কোনো গানে অনায়াসে সাবলীল গতি ছিল অরিত্রর। সঙ্গে আরও একটা গুণ ছিল, সুন্দর বাঁশি বাজাতে পারত। অরিত্রর ওইসব গুণে মুগ্ধ হয়ে কবে যে সোনালি তাকে ভালোবেসে ফেলেছিল সেটা বুঝতেই পারেনি। একদিন অরিত্র না এলে সোনালির মনটা উচাটান হয়ে যেত। কিছুতেই ক্লাসে মন বসত না। তখন মোবাইলের যুগ ছিল না, তাই কারোর অনুপস্থিতিতে জানার উপায় ছিল না সে কোথায় আছে। অরিত্রর মা বাবা কেউ ছিল না। ছোটবেলা থেকেই কাকার কাছে মানুষ। কোন ছোটবেলায় মা বাবা দুজনেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। অরিত্রর কাকা নামী তবলাবাদক ছিলেন। সেই সুবাদে অরিত্রর রক্তে গান বাজনা বাসা বেঁধেছিল। অরিত্র আর সোনালির প্রেম পর্ব গানের ক্লাসের গণ্ডি ছেড়ে গতি নিয়েছিল বাঁধ ভাঙা কোনো ছোট্ট নদীর বর্ষা ধেয়ে আসা অচেনা ছন্দের মতো। কখনো নন্দনে সিনেমা দেখে, তারপর ওই চত্বরে আড্ডা, তারপর পাশাপাশি হাঁটতে হাঁটতে সূর্যাস্তের আলো গায়ে মেখে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া। কখনো ভিক্টোরিয়ার কোনো বেঞ্চে বসে পুকুর পাড়ে বাদাম খেতে খেতে বর্তমান প্রজন্মের গানের শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মেতে যাওয়া। এইভাবেই নিবিড় হয়ে একে অপরে কবে যে অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছিল কেউই তা হয়তো বুঝে উঠতে পারেনি। মাঝে মাঝে অরিত্র গানের ক্লাসে ডুব দিত।
সোনালির সেটা গা সওয়া হয়ে গিয়েছিল। জিজ্ঞাসা করলে অরিত্র থেকে কোনো সদুত্তর পাওয়া যেত না। সোনালি মেনে নিয়েছিল তার প্রেমিকের খেয়ালিপনাকে। অরিত্র কিছু টিউশন করত তখন। পড়ানো আর গান দুটোরই ছাত্রছাত্রী ছিল। চাকরির চেষ্টা করছিল, কিন্তু জুটিয়ে উঠতে পারেনি। সোনালির বাড়িতে আস্তে আস্তে বুঝেছিল তার প্রেমের কথা। সোনালিও ভেবে নিয়েছিল মায়ের কাছে খুলে বলে দেবে ব্যাপারটা। সোনালির বাবা মা মেয়ের সুখকেই চিরকাল প্রাধান্য দিয়ে এসেছে, সেই ছোট থেকে। তাই সোনালির খুব একটা টেনশন ছিল না অরিত্রকে নিয়ে। একটা চাকরি জুটে গেলেই বাড়িতে মাথা উঁচু করে জানিয়ে দেবে, এটাই ভেবে রেখেছিল। 17 বছর আগের একটা 15ই আগস্ট সকাল থেকেই গানের স্কুলের সব ছাত্রছাত্রী প্রভাতী অনুষ্ঠান করতে উপস্থিত। সেই অনুষ্ঠানের লিডিং পজিশন সামলাবে অরিত্র আর সোনালি, সেটাই ঠিক হয়েছিল। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হতে চলল। অরিত্র কোথায়? অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে। পদযাত্রা শেষ করে অডিটোরিয়াম হলে শুরু হবে গানের নানা রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। লাঞ্চের পর সেটাও শুরু হয়ে গেল। সোনালির হিমশিম অবস্থা। পুরোটা ম্যানেজ করাটা একা মেয়ের পক্ষে খুবই দুঃসাধ্য ব্যাপার ছিল। সোনালি সেদিন অরিত্র 14 পুরুষকে সাপ সাপান্ত করেছিল ঠিকই, কিন্তু অবচেতন মনে কুচিন্তাও হচ্ছিল, খারাপ কিছু হলো না তো? না, সেদিন কেন অরিত্র আর কোনো দিনই গানের স্কুলে আসেনি। আসলে 12 তারিখ সকালে শেষ এসেছিল অরিত্র। সেদিনই বিকেলে ওর কাকার পরিবার গভর্নমেন্ট কোয়ার্টার ছেড়ে ওদের দেশের বাড়ি চলে যাচ্ছে। তাই তাদের সব মালপত্র সমেত পরিবার শুদ্ধ লোক বাঁকুড়ায় চলে যাচ্ছে। অরিত্রর কাকা রিটায়ার হয়ে গিয়েছিলেন, সেটা সোনালি জানত। অরিত্র পুরো পরিবারকে বাঁকুড়ায় পৌঁছে দিয়েই আবার 15ই আগস্টের মধ্যে ব্যাক করবে, এই কথাই ছিল। কি হলো? কেন অরিত্র এলো না? এই চিন্তা সোনালিকে কুরে কুরে খাচ্ছিল। খারাপ কিছু হয়ে গেল না তো? চলছিল অপেক্ষা, অপেক্ষার পর অপেক্ষা, মিনিটের পর মিনিট, ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন, মাসের পর মাস, অপেক্ষা আর শুধু অপেক্ষা। সোনালি ক্লান্ত হয়ে পড়েছিল মনের সঙ্গে যুদ্ধ করতে করতে। অদ্ভুত এক বিষণ্ণতা পেয়ে বসেছিল সোনালির মনে। কোনো কিছুই আর ভালো লাগতো না। গান ছেড়ে দিয়েছিল। রোজগার দিনযাপনও অসহ্য হয়ে উঠেছিল ক্রমশ। অন্ধকারের অতলে ডুবে যাচ্ছিল সে। হতাশা আর অবসন্নতা যেন রাক্ষসের মতো তাকে জাপটে ধরে গিলে খেতে চলেছিল। সোনালির বাবা মার কাছে ধরা পড়ে গিয়েছিল মেয়ে সেই দুঃসহ বেদনার দিন রাত। সোনালি ধীরে ধীরে মাকে খুলে বলেছিল, অরিত্র সোনালির একটা দুঃস্বপ্ন ছিল, এটাই ভবিতব্য। সোনালির বাবা মা মেয়ের মনের মধ্যে এই কথাটাই প্রতিষ্ঠা করে দিয়েছিল। সব কিছু ভুলে নতুন জীবন শুরু করার জন্য বাবা মা সোনালিকে নিয়ে সব কাজ ছেড়ে শহরের বাইরে নানান জায়গায় ঘুরে বেরিয়েছে। প্রকৃতির কোলে নিজেকে ডুবিয়ে দিয়ে সোনালি যেন অরিত্র নামক দায়িত্বজ্ঞানহীন ভালোবাসার নামে প্রহসনকারী অমানুষকে চিরজীবনের মতো ভুলে যেতে পারে। মধ্যরাতের অন্ধকারে বরের পাশে শুয়ে এই স্মৃতিযাপন আজকের দিনে 16 বছর পর সোনালির একটু উপভোগ্যই লাগছিল। বিশেষ করে বহু দিন বাদে গান গাইবার পরে অরিত্রর স্মৃতি আরও বেশি করে মনে পড়ে গেল। মনে পড়ছে অরিত্রর সেই পাগল করা বাঁশির সুর। অরিত্র নিজের তৈরি করা এক অদ্ভুত ধুন মাঝে মাঝেই বাঁশিতে বাজাত। ওটার অনুরোধও প্রচুর আসত। ভীষণ মাদকতায় ভরে উঠত চারিদিক। বাঁশির ওই বিশেষ ধুনটা আজও
সোনালির মাথায় বসে আছে যেন। মর্মে মর্মে যেন গেঁথে গিয়েছে ওই ধুন। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে সোনালি, টেরও পায়নি। পরদিন সকাল ৮টার আগে কারোর ঘুম ভাঙেনি। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। ভোর 4:30 থেকেই সাজো সাজো রব। সকাল 6:30টায় সৌমেনরা সপরিবার সোনালির বাড়ির বাইরে স্করপিও গাড়িতে হাজির। গাড়ি রওনা হতে 7:30 বাজল। শুক্রবারের সকাল 7:30। কলকাতা আড়মোড়া ভেঙে সবে জেগে উঠেছে। ধীরে ধীরে শহর ছেড়ে হাইওয়ে ধরে গাড়ি অবশেষে ছুটল পুরুলিয়ার দিকে। রূপালীর বর সোম একের পর এক জোকস আর মজার গল্প বলে মাতিয়ে দিচ্ছে সবাইকে। সবাই হেসে কুটোপাটি। নিউ জার্সিতে একটা সফটওয়্যার কোম্পানিতে বেশ ভালো পোস্টে রয়েছে। রূপালীও ওখানে একটা এনজিওতে কাজ করে। এখনও ওদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সোমদের আসল বাড়ি আসানসোলে। বহুকাল আগেই সোমের বাবা নিউ জার্সিতে ডাক্তারি করতে চলে গিয়েছিল দেশ ছেড়ে। আজ ওই পরিবারের আসানসোলে আর কিছু বেঁচে নেই। রূপালীর বাবা মাও আর বেঁচে নেই। আত্মীয় বলতে মামার বাড়ির কয়েকজন আর দিদি সোনালি। বেশ কয়েক বছর বাদে রূপালী দেশে ফিরল। ওরা এলে সোনালিদের বাড়িতেই ওঠে। ওদের বাড়িতে থেকেই মামার বাড়ি বা যেখানে যাওয়ার সেখানে যায়। ওরা এসে খুবই হুল্লোড় করে। সোনালিদের সবার জন্য নানা উপহারে ঠেসে এনেছে রূপালী। উপহার আনা বিদেশি সিগারেট এখন জ্বলছে সবার ঠোঁটে। দুপুর 3টে নাগাদ তাদের গাড়ি পৌঁছে গেল শুশুনিয়ার কোল ঘেঁষে ছবির মতো কটেজটায়। স্নান সেরে খোলা চুলে সোনালিকে বেশ লাগছিল নীল শাড়ি আর নীল টিপে। পুবালি আর সায়ন দুজনে সামনের বাগানটাতে টাঙানো দোলনাতে দুলতে লাগল। দুপুরের লাঞ্চ অবেলায় খেয়ে কারোরই এখন বেরোতে ইচ্ছে করছে না। দূরে শুশুনিয়া পাহাড়ের মাথা বেয়ে ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করেছে। কাছেই একটা বট গাছ রয়েছে। যত পাখি এসে কলকাকলিতে মেতেছে। কটেজটার পাশাপাশি আরও কিছু কটেজ আর বাংলো রয়েছে। শীতের সময়ে এগুলো সব ট্যুরিস্টে ভরে যায়। এখনও ফাঁকা নেই। দুটো বাংলো দাঁড়িয়ে এগিয়ে গেলেই একটা পাঁচিল ঘেরা একতলার অনেকগুলো বাড়ির সমন্বয়ে তৈরি অনাথ আশ্রম। সৌমেনের খুব প্রিয় জায়গা এটা। বছরে 5 থেকে 6 বার এখানে উইকেন্ডে কাটিয়ে যায়। এখানে অনেকের সাথেই তাইও পরিচিত। কিছু লোকের সাথে তো রীতিমতো সখ্য গড়ে উঠেছে। সামনে ছোট্ট চায়ের দোকানদার কিংবা রাস্তার বাঁকের মুদি দোকানদার তো হাসার সময়েই সৌমেনকে কদিন থাকা হবে ইত্যাদি জেনে নিল। সোম কটেজের কেয়ারটেকার কাম বাবুর্চি কাম হাউসকিপার শম্ভুদাকে ডাকল। শম্ভুদা, ফ্রিজে বরফ আছে আর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে? শম্ভু সব পাওয়া যাবে বলে আশ্বস্ত করতেই সোম উঠে রুমের ভেতরে গেল। রূপালী দিদিকে বলল, তোমরা সবাই খাবে তো? আমায় ছোট করে 2 পেগ দিস। তোর অরূপদাকে কিন্তু বেশি যেন না খাওয়ায়। সোমকে বলে দিস, বলল সোনালি। বেতের গোল টেবিলটাতে শম্ভু এসে মদ খাওয়ার সমস্ত জোগাড় করে দিয়ে গেল। সঙ্গে ড্রাই চিলি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই। সোম স্কচের বোতলটা সন্তর্পণে খুলে সবার জন্য পেগ বানাতে শুরু করল। যাই বলো সৌমেনদা, জায়গাটা দারুণ। 100 টাইমস ধন্যবাদ এখানে আনার জন্য। আমি তো এখনই এই জায়গাটার প্রেমে পড়ে গেছি, বলল রূপালী। তাহলে বুঝুন তো কেন এখানে বছরে 6 বার আসি? 9 করে 8-10 বছর কেন এখানে আসছি? সৌমেনের সদর্প উক্তি। শম্ভু গরম গরম চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই জুগিয়ে যেতে থাকল। চলল দেদার আড্ডা। হালকা হালকা সবার নেশা হতে শুরু করেছে।
দূরে পাহাড়ের কোলে একটা আদিবাসী গ্রাম আছে। আজ ওদের কোনো পরব হবে, তাই মাদলের শব্দ কানে আসছে। সবাই দারুণ আবেগে মাতোয়ারা হয়ে যখন গল্পগুজবে মেতে উঠেছে। রাত তখন 9টা হবে। দূর থেকে একটা অদ্ভুত সুরেলা বাঁশির সুর সোনালির কানে এলো। সোনালি বাঁশির সুরটাকে কনফার্ম করার জন্য অরূপকে শোনালো, সোমকে শোনালো। সবাই শুনতে পাচ্ছে সেই চেনা সুর। এ কি সেই চেনা সুর? সোনালি কি শুনছে? এত বছর মাথার কোষে ছড়িয়ে আছে সেই সুর। সোনালি ঠিকই শুনছে। প্রথমে ভেবেছিল নেশা হয়ে গিয়েছে, তাই কদিনের চিন্তাভাবনার ফলে হয়তো সুরটা মাথায় ঘুরছে। কিন্তু সবাই যখন শুনতে পাচ্ছে তখন তো সোনালি ভুল নয়, এটা প্রমাণিত। সৌমেন যেন মাতালের ভঙ্গিতেই বলে উঠল, এই বাঁশি যে বাজাচ্ছে, কাল সকালে আপনাদের সঙ্গে তার আলাপ করিয়ে দেব, কথা দিলাম। উনি কে? সোনালির মনে তো এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সোনালির এই মুহূর্তে সব জানতে ইচ্ছে করছে। কে ওই বাঁশিওয়ালা? এত রাতে পুরুলিয়ার এই প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত অঞ্চলে কে এমন চেনা সুরে বাঁশি বাজাচ্ছে? ওই সুরটা তার মরমে মরমে গেঁথে আছে। কাকে কিভাবে বোঝাবে এই কথাগুলো? সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে সোনালির। ডিনার টেবিলে সবাই হইচই করে খেতে লাগল, কিন্তু সোনালি একটু বেশি চুপচাপ। সবাই তো তার শরীর খারাপ করেছে কিনা সেই প্রশ্নে জর্জরিত করতে লাগল। সোনালির মনে এখন হাজারো প্রশ্ন, হাজারো সম্ভাবনা, সংশয় দানা বাঁধছে। সে বুঝতেই পারছে না কি করবে অথবা কি হতে চলেছে। বাচ্চাগুলো বাদে সবার পেটে কম বেশি মদ রয়েছে, তাই ডিনারের পর কারোরই আর বসবার ক্ষমতা নেই। যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। এমনিতেই এতটা পথ জার্নিতে শরীর জুড়ে সবারই ক্লান্তি। অরূপ অঘরে ঘুমোচ্ছে। এখানে ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে। চারিদিকে ঝিঝি পোকার শব্দে মুখরিত। ঘরের সব জানলা বন্ধ। দরজা খুলেই বারান্দার সিঁড়ির মুখটা। 5-6 ধাপ নিচে নামলেই বাগান। একেবারে সামনের রুমটাই সোনালিদের। পুবালি আজ সোনালির পাশেই ঘুমোচ্ছে। কাঁধ হয়ে মায়ের বুকের উপর একটা হাত চাপিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা। কিন্তু সোনালি ঘুমোতে পারছে না। শরীর জুড়ে ক্লান্তি, তবুও চোখের পাতা এক হচ্ছে না। মাথায় ভিড় করে থাকা চিন্তাগুলো ঘুম আসতে দিচ্ছে না। অরিত্রর করা সুর, সেই চেনা সুর, এই দূরে কে বাজালো? তবে কি? না, আর ভাবতে পারছে না সোনালি। নানান চিন্তার মধ্যে এই সোনালি কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেও পারেনি। বাইরে বারান্দায় কারা যেন কথা বলছে। কটা বাজল দেখতে টি টেবিলে চার্জ দেওয়া মোবাইলটা হাতে নিয়ে দেখল সোনালি। ভোর 6টা বাজে। সকাল হয়ে গিয়েছে। বারান্দায় কথা বলা দুটো গলার একটা সৌমেন মিত্রর। ঘরের ভেতর থেকেই বুঝতে পারল সে। ঘুম চোখেই দরজা খুলে বেরোবার আগে সোনালির পরনের নাইটির ওপর হাউসকোটটা চাপিয়ে নিল। দরজার ডান দিকে সারি সারি চেয়ার আর টেবিল পাতা, বারান্দার রেলিং ঘেঁষে। সৌমেনদা সোনালির মুখোমুখি বসে। অচেনা একজন লোক তার দিকে পেছন ফেরা। দুজনেই কথা বলছিল। সৌমেন সোনালিকে দেখে চেঁচিয়ে উঠে বলল, গুড মর্নিং। আপনাকে কাল রাতে কথা দিয়েছিলাম, আলাপ করাবো। নিন। তিনি নিজেই এসে হাজির। না, ঠিক এসে হাজির বলে ভুল করলাম। উনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। আমার তো ভোরে ওঠা অভ্যাস, তাই দেখে ধরে এনেছি একে। আসুন, আলাপ করিয়ে দিই। চায়ের অর্ডার করে দিয়েছি শম্ভুদাকে, চা এসে পড়ল বলে। অনর্গল বলে চলেছেন সৌমেন। বোধহয় রাতের হ্যাংওভার চলছে। ধীর পায়ে সোনালি তাদের দিকে এগিয়ে গেল। আকাশের ট্র্যাক স্যুট পরা
এক ভদ্রলোক সৌমেনের মুখোমুখি বসে। সামনে যেতে সোনালি বুঝতে পারল লোকটির চোখে কালো রঙের রোদ চশমা পরা। মাথাটা ঈষৎ নিচু করে রেখে কথা বলছিলেন ভদ্রলোক। ব্যাকব্রাশ করা চুল, আগে বোধহয় ফর্সা ছিলেন, এখন পুরুলিয়ার জল হাওয়ায় ঈষৎ তামাটে হয়ে গিয়েছে গায়ের রং। নমস্কার, আমি অনাথ আশ্রমের শিক্ষক। সৌমেনদার মুখে শুনলাম আপনারা উইকেন্ড কাটাতে এখানে এসেছেন। লোকটিকে থামিয়ে দিয়ে সৌমেন বলে উঠল, ওর বাজানো বাঁশির শব্দই আপনাকে কাল রাতে মুগ্ধ করেছিল। দারুণ বাজান, দারুণ গানও গান। আজ রাতে কিন্তু আপনাকে ছাড়ছি না, গান শোনাতেই হবে। ইনি অরিত্রবাবু, ওর পরিচয় তো নিজেই দিয়েছেন। আর ইনি হলেন সোনালি, আমার কলিগের স্ত্রী। খুব ভালো গান গাইতে পারেন। সোনালির কানে আর কোনো কথা ঢুকছিল না। সামনে যে লোকটি বসে আছে সে আর কেউ নয়, 17 বছর আগে হারিয়ে যাওয়া অরিত্র। চেহারা ভারী হয়ে গেলেও রোদ চশমার আড়ালে এখন স্পষ্ট চেনা সেই মুখ, সেই গলার গমগমের স্বর, আর একটু ভারী হয়ে গিয়েছে বয়সের ভারে। একটাও কথা বলেনি সোনালি, শুধু শুনে চলেছে। আসলে কথা বলার অবস্থায় সে নেই। অরিত্র বা সৌমেনের বোঝার কথা নয় সোনালির ভেতরে কী চলছে। সৌমেন অরিত্রর ব্যাপারে বলেই চলেছে, সোনালি দেবী বুঝলেন, ওর দুটো চোখই নষ্ট হয়ে গিয়েছে অনেক বছর আগে এক রোড অ্যাক্সিডেন্টে। অরিত্রবাবু, ঠিক কত বছর হবে আপনি দৃষ্টি হারিয়েছেন? তা প্রায় 16-17 বছর তো হবেই। গমগমে গলায় অরিত্র উত্তর দিল ঈষৎ নিচের দিকে ঝুঁকে। মুখটা সোজাভাবে সে আর তাকায় না, কারণ দেখার মতো তো আর কিছু নেই তার জীবনে। তখন কলকাতায় থাকতাম। বাঁকুড়ায় আমার পরিবারের লোকজনকে নিয়ে আসতে গিয়ে এক ভয়ানক বাস দুর্ঘটনার কবলে পড়ি। আমার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। বাঁচার আশা সবাই ত্যাগ করেছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু চোখটাকে ডাক্তাররা বাঁচাতে পারেনি। চিরজীবনের মতো অন্ধ হয়ে গিয়েছিলাম। তারপর কলকাতায় আর যাননি? সৌমেনের কৌতূহলী প্রশ্ন। না দাদা, তাহার যাওয়া হয়ে ওঠেনি। জীবনের অত বড় বিপর্যয় নিয়ে ওখানে গিয়ে কার কাছে মুখ দেখাবো, এইসব ভেবেই এই নির্বাসন জীবন বেছে নিয়েছিলাম। 2 বছর তো নিজের জীবনের সাথে, মনের সাথে যুদ্ধ করেছি, কি করে বেঁচে থাকব সেই কথা ভেবেই। মনের জোর হারিয়ে ফেলেছিলাম। মনে হতো এই জীবনটাই শেষ করে দিই। তারপর একজনের মারফত এই অনাথ আশ্রমে মিউজিক টিচারের কাজটা জুটে যায়। সেই থেকে এখানেই পড়ে আছি, অনাথ বাচ্চাগুলোকে আপন করে নিয়ে। আর সৌমেনদা, আপনি তো জানেন দাদা, আমারও সংসারে কেউ নেই, অনাথই বলতে গেলে। কই সোনালি দেবী, আপনি তো শুধু শুনেই চলেছেন, কিছু তো বলছেন না। সোনালি আর বসতে পারেনি ওদের মাঝে। চোখে জল বাদ মানছে না। তার অরিত্র অন্ধ হয়ে গিয়ে নীরবে তার জীবন থেকে সরে গিয়েছিল। একরকম দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে সোনালি। এত দিন কি না কি ভেবেছে অরিত্র সম্বন্ধে। ছি ছি, নিজেকেই ঘেন্না করতে ইচ্ছা করছে সোনালির। অঝরে অশ্রুধারা তার চোখ বেয়ে নেমে গলা বুক ভিজিয়ে দিতে থাকল। অরূপার পুবালি তখনও অকাতরে ঘুমোচ্ছে। গল্পটি এইখানেই সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন রজত দাসের লেখা ছোট গল্প বাঁশিওয়ালা। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন।
আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।